কে এসেছো? সিনথিয়া? হ্যালো। গত ক্লাসে আমরা রুল 31 পর্যন্ত দেখেছি, আজকে রুল 32 থেকে দেখব। দেখো রুল 32, ডাইরেক্ট স্পিচে স্যার দেখা যায় না। হ্যাঁ স্যার এখন দেখা যায়। হ্যাঁ দেখা যাবে। ডাইরেক্ট স্পিচে যদি স্যার ম্যাডাম থাকে সেক্ষেত্রে আমরা ইনডাইরেক্ট করার সময় এই স্যার ম্যাডাম উঠে যাবে এবং তার পরিবর্তে রেসপেক্টফুলি, উইথ ডিউ রেসপেক্ট ইত্যাদি ব্যবহার করব। যদি উইথ ডিউ রেসপেক্ট ব্যবহার করি এটা একদম সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব, আর রেসপেক্টফুলি ব্যবহার করলে এটা হয়তো ভিতরে আমরা ব্যবহার করতে পারি। যেমন দেখো, the boy said to the teacher, sir, lend me your book please. তাহলে এখানে the boy requested the teacher respectfully, স্যারের জন্য আমরা কি ব্যবহার করেছি? রেসপেক্টফুলি ব্যবহার করেছি। তাহলে আমাদের কথা কি, স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি হবে, কি থাকলে, স্যার ম্যাডাম থাকলে কি হবে? রেসপেক্টফুলি হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছো? জি। ওকে। দেখো, yes sir, she replied, I have done my duty. তাহলে কি হবে? এই যে স্যারের জন্য আমরা কি করব? উইথ ডিউ রেসপেক্ট প্রথমে দিতে পারি, অথবা রিপ্লাইড ইন দ্য রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। এই জন্য খারাপ শোনা যায় জন্য আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এটার সাথে রেসপেক্টফুলি না দিয়ে রেসপেক্টফুলিটা আমরা প্রথমেও দিতে পারি। যেরকম উইথ ডিউ রেসপেক্ট শি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এইভাবে বলতে পারি, অথবা শি রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দুইভাবেই আমরা বলতে পারি। তো উইথ ডিউ রেসপেক্টটা দিলে দুইটা পাশাপাশি থাকছে না, যেরকম রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, শুনতে একটু খটকা লাগে কানের মধ্যে। এই জন্য আমরা যদি উইথ ডিউ রেসপেক্ট প্রথমে দেই সেক্ষেত্রে আরো ভালো হয়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? না বুঝলে বলবা। লুকিং এট মাই হ্যান্ডস শি দ্য beggar said, ম্যাডাম প্লিজ গিভ মি ইয়োর cardigan. তাহলে আমাদের এখানে কি করব? লুকিং এট মাই হ্যান্ডস দ্য beggar আমাকে প্লিজ গিভ মি ইয়োর cardigan রিকোয়েস্টেড, তাই না? আমাকে রিকোয়েস্ট করেছে, তাহলে রিকোয়েস্টেড মি রেসপেক্টফুলি, যেহেতু ম্যাডাম রয়েছে তাহলে এখানে রেসপেক্টফুলি, অথবা আমরা একদম প্রথমে উইথ ডিউ রেসপেক্ট এটাও ব্যবহার করতে পারি। যেমন দেখো, লুকিং এট মাই হ্যান্ডস দ্য beggar রেসপেক্টফুলি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই cardigan. বুঝতে পেরেছো? এরপরে the student replied, no, I have not learned my lessons today, sir. করো দেখি, এটা করো, তাড়াতাড়ি করো। হয়েছে? হ্যাঁ, তোমরা আছো না নাই? পারবে না? কেউ পারবা? অদরে কি লিখেছো বলো? রাইসা কি লিখেছো? স্যার আমার লেখা এখনো শেষ হয়নি। তিশা লিখেছো? তিশা? জি স্যার।
লিখছো? Sir, the student reply with respectfully in the negative. Yes, sir. বলো। The student replied with respectfully in the negative that they have not learned their lessons the previous day. টুডে কি প্রিভিয়াস ডে হবে? আচ্ছা, No, sir. The next day, হবে sir. টুডে নেক্সট ডে হয়। অনেক কিছু লেখাপড়া একদমই করো না। আর উইথ রেসপেক্টফুলি হয় না, উইথ ডিউ রেসপেক্ট। আর যদি রেসপেক্টফুলি ব্যবহার করো সেক্ষেত্রে উইথ ডিউ এগুলি ব্যবহার করা যাবে না। রেসপেক্টফুলি খালি রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। আর হ্যাভ নট লার্ন, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাড নট লার্ন, হ্যাড নট লার্ন হয়ে যাবে। তো আসলে আমি বুঝতে পারতেছি না যে কোথায় সমস্যা তোমাদের। লেখাপড়া এত কম করলে তো হবে না, লেখাপড়াই করছো না তোমরা। উইথ ডিউ রেসপেক্ট দেখো একদম প্রথমে আমরা ব্যবহার করতে পারি। যখন রেসপেক্ট ব্যবহার করব তখন উইথ ব্যবহার করা যাচ্ছে। রেসপেক্টফুলি যখন ব্যবহার করব তখন উইথ ব্যবহার করা যাবে না। With due respect, the student replied in the negative and said that he had not learned his lessons that day. Today থাকলে that day হয়, today থাকলে that day হবে। ওকে, উঠিয়েছো, কারেকশন করেছো? লিখছো তোমরা, লিখছো? স্যার আরেকটু বাকি। লেখা শেষ হলো বলো। স্যার হয়েছে। এটা করো। The man said, "Yes, madam, I have completed the work." The man said, "Yes, madam, I have completed the work." তোমরা 2 মিনিট সময় পাবে, এটা করো। 2 minutes time. স্যার রাইসা সঞ্জিতা। রাইসা সঞ্জিতা বলো। With due respect, the man replied in the affirmative and said that he had completed the work. গুড, অনেক সুন্দর হয়েছে। আর কার হয়েছে বলো দেখি, আর কার হয়েছে? একজন শুধু, তোমাদের আর কারো হলো না? অদ্রি হয়েছে, সাবেকুন নাথ, তৃষা, সিনথিয়া। সিনথিয়া কি আছো না চলে গেছো? সিনথিয়া আসি। কথা, লেখাপড়ার সময় তোমার গলা একদম বন্ধ হয়ে যায়। লেখাপড়া ছাড়া যখনই কোনো টপিক শুরু হবে তখন তো তোমার গলা অনেক ধরে চলে। লেখাপড়ার সময় তোমার গলা। না স্যার আমি দেখতেছিলাম। দেখতে থাকবা কেন? লিখতেও তো থাকতে হবে। লিখছো না লিখো না? জি স্যার লিখছি। বলো কি লিখছো? স্যার লিখছি হলো the man told, yes, madam told me that madam you have completed the work. কিভাবে উঠলা আমি বুঝলাম না। খালি ফাঁকিতে ফাঁকিতে জীবনটা গেল সিনথিয়া, লাস্টে ফাঁকির মধ্যে পড়ে যাবা। শুনলা না একটু আগে রাইসা সঞ্জিতা বললো? স্যার আমি আমারটা বলছি, ও যেটা বলছে সেটা তো আমি শুনলাম না, তুমি এগুলি তো আমি রুল বলি, তোমারটা তো তুমি তোমার মতো করে বলার কোনো অবকাশ নাই। এখানে তো নিয়ম অনুযায়ী বলবো। ওটা তো নাই, নিয়ম তুমি ফলো করবা না। দ্য ম্যান সেড ইয়েস ম্যাডাম, এগুলি কি বলতেছো তুমি? তুমি তোমার মতো করে যা ইচ্ছা তাই বলতে পারবা? তাহলে তো এক্সামিনার তার নিজের ইচ্ছায় মতো মার্ক দিবে, তোমার মার্ক তো তোমার ইচ্ছা দিবে না, তাই না? ইয়েস থাকলে কি হয় বলো দেখি? কিন্তু আগে স্যার ইয়েস থাকলে কি হয় বলো?
yes থাকলে that হয় yes থাকলে Sir, in the affirmative হয় affirmative হয় স্যার সরি replied in the affirmative, replied in the affirmative. আর স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি, respectful স্যার ম্যাডাম থাকলে রেসপেক্টফুলি। আর আই হলো ফার্স্ট পারসন কার কাছে যাবে? বক্তা, বক্তাকে বক্তার কাছে ম্যানের কাছে চলে যাবে। তুমি কি আই মাই কি বলতেছো, আমি তো কিছুই বুঝতেছি না। প্রেজেন্ট পারফেক্ট থাকলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাভ কমপ্লিটেড হয়ে যাবে হ্যাড কমপ্লিটেড। তাহলে কি দাঁড়াইলো? দ্য ম্যান রিপ্লাইড in the affirmative respectfully, তাহলে the man respectfully replied in the affirmative, অথবা with due respect প্রথমে দিয়ে দেব, the man replied in the affirmative and said that he had completed the work. আল্লাহ রক্ষা করো, লিখে নাও, সিনসিয়ার লিখে নাও। With due respect, the man replied in the affirmative. With due respect, the man replied in the affirmative and said that he had completed the work. উঠেছো সিনথিয়া? জি স্যার দেখাও তো। স্যার আমার খেয়াল থাকে না যে আমার মিউট আনমিউট করা, তাই আমি কথা বললে শোনা যায় ক্যামেরা অন করে দেখাও আমাকে, ক্যামেরা অন করে দেখাও যে লিখছো। স্যার হাতের লেখা সুন্দর হয়নি। সব প্রবলেম নাই, কোনো সমস্যা নাই, দেখাও। আচ্ছা স্যার দেখাতেছি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, সময় নষ্ট করো। পাতা উল্টাইতেছ, শব্দ পাওয়া যাচ্ছে, তার মানে লেখো নাই সিনথিয়া, বাজে ভাবে আমাদের ফাঁকি দিচ্ছ। ফাঁকি কি আমরা পড়তেছি না কে পড়তেছে? তুমি পড়তেছো। তুমি এখন খাতা খুলতেছো, এখন ওপেন করতেছো। কোথায় এত সময় লাগে নাকি তোমার দেখাতে সিনথিয়া? খুব বাজে অবস্থায় তুমি পড়বা, খুব বাজে অবস্থায় পড়বা, তোমার জন্য কেউ সুপারিশ করবে না, আমি তো নাই। সাবেগুন নাহার তিশা, তুমি লিখছো? সাবেগুন নাহার তিশা, আমি লিখেছি। দেখাও, শো করো, ক্যামেরা অন করো, শো করো। জি স্যার। ক্যামেরা অন করো। নেক্সট ক্লাস থেকে ক্যামেরা অন ছাড়া তোমার ঢুকতে দিব না কাউকে। তোমরা এই বসে থেকে ঘুমাও না? দেখো সাবেকুন নাহার তিশা পালাইছে। সিনথিয়াকে বলছি ক্যামেরা শো করতে, লিখছো কি? দেখাইতে পারে না, তার মানে লেখা নাই, কিছুই লেখা নাই। এতক্ষণ লিখা তারপরে ক্যামেরা অন করলো। সিনথিয়া শোনো, আমাদেরকে ফাঁকি দিয়ে লাভ নাই, আমাদেরকে যত ফাঁকি দিবা তত নিজে ফাঁকিতে পড়বা, এটাই সত্য কথা। এরপর থেকে একটাকেও আমি ক্লাসে ঢুকতে দেবো না উইদাউট ওপেনিং ইউর ক্যামেরা। দেখো, বক্তার সাথে শ্রোতার ভাই বোন, পুত্রকন্যা সন্তান, পুত্রকন্যা বন্ধু ইত্যাদি সম্পর্ক না থাকলেও যদি তাকে উক্ত নামে সম্বোধন করে, অ্যাড্রেস করে, তাহলে অ্যাড্রেসিং হিম হা দেম অ্যাজ সান, ডটার, ব্রাদার, ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি। দেখছো? যেমন দেখো, আর ইউ হাংরি ব্রাদার্স, সেভ দ্য ওয়াইস কিং।
তাহলে এই ব্রাদার্স কাকে বললো? হয়তো তার জনগণকে বললো, তার দেশের গরিব প্রজাদেরকে বলতো। এখন গরিব প্রজা এরা তো আর আসলে কিং এর ভাই নয়, রিয়াল ভাই না। যখন আসল ভাই ছাড়া অন্য কাউকে ব্রাদার বলবে, আসল বোন ছাড়া অন্য কাউকে সিস্টার বলবে, নিজের কন্যা ছাড়া যদি অন্য কাউকে কন্যা বলে সম্বোধন করে, নিজের পুত্র ছাড়া অন্য কাউকে যদি পুত্র বলে সম্বোধন করে, তাহলে আমরা অ্যাড্রেসিং হিম এই কথাগুলি ব্যবহার করবো। তাহলে দেখো, আর ইউ হাংরি ব্রাদার, সেটা কি হলো? সেট দা অ্যাড্রেসিং देम। স্যার সরি স্যার, আমি আমারটা কেটে গেছিল স্যার, আমি দেখাচ্ছি স্যার, দেখাবো? দেখাও। এরপর থেকে ক্যামেরা স্যার দেখতে পাচ্ছেন? দেখতে পেয়েছি। এরপর থেকে ক্যামেরা অন। স্যার আসলে আমি আমার বাসায় নাই তো, তার জন্য স্যার মানে অ্যালাউ করব বিষয় না। তোমাদের এই অবস্থা, এত বাজে অবস্থা তোমাদের হচ্ছে দিন দিন ধারণার বাহিরে। Addressing them as brothers, the wise king asked them if they were hungry. দেখো, নিজের ভাই ব্রাদার না হলে আমরা এই কথাগুলি বলতে পারি। The captain said, "My friends, be always ready to face our enemy." করো, তাড়াতাড়ি করো, 2 মিনিট টাইম। দেখো, আমরা বলেছি যে ক্যাপ্টেনের সাথে এই সোলজারদের সম্পর্কটা কিন্তু বন্ধুত্ব সম্পর্ক না। তোমরা জানো কি যে যেখানে আর্মি, পুলিশ, নেভি, বিডিআর এদের মধ্যে চেইন অফ কমান্ড মেনটেন করা অত্যন্ত জরুরি, কারণ অস্ত্র ক্যারি করে সবাই। তো চেইন অফ কমান্ড মেনটেন না করলে আসলে ওখানে শৃঙ্খলা যদি না থাকে, কারণ সবার কাছে অস্ত্র থাকে, কে কখন কাকে গুলি করে মেরে ফেলে দিবে। এই জন্য ওখানে অধস্তন কর্মচারী বা কর্মকর্তারা যারা আছে, তাদের দেখবা জিবা অনেকটাই ক্ষয় হয়ে যায়। কেন ক্ষয় হয়ে যায়? স্যার স্যার বলতে বলতে, প্রথম আগে স্যার, পিছে স্যার, স্যারের উপর স্যার, তাহলে স্যার 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 বলতেই হয়। তো ক্যাপ্টেন সেড, মাই ফ্রেন্ডস, এই সোলজারদের মাই ফ্রেন্ড বলার কোনোই অপেক্ষা থাকে না, তারা বন্ধু না ক্যাপ্টেনের। এই জন্য একটা যুদ্ধ পরিস্থিতিতে, সিচুয়েশনে ক্যাপ্টেন হয়তো সোলজারদেরকে বন্ধু বলে কল করেছে। তাহলে এটা অ্যাড্রেসিং দেম as friends, the captain ordered them, be always ready to face our enemy. তার মানে কি, অর্ডার করেছে ক্যাপ্টেন তার সোলজারদেরকে কখনোই অর্ডার ছাড়া, কমান্ড ছাড়া কিছু হবে না। এখানে তুমি বলতে পারো ক্যাপ্টেন কমান্ডেড বলতে পারো, অর্ডারের জায়গায় কি বলতে পারো? কমান্ডেডও বলতে পারো। ক্যাপ্টেন আমরা কি বলতে পারি? কমান্ডেড। Commanded them to be always ready to face their enemy. এভাবে আমরা কথা বলতে পারি। Dear friends, the patriot said, listen to me. তাহলে addressing them as their friends, the patriot advised them to listen to him. তো আমরা দেখলাম। এখন দেখো, যদি বক্তার সাথে শ্রোতার ভাই বোন, পুত্র কন্যা ইত্যাদি সম্পর্ক থাকে এবং তাকে যদি উক্ত নামে অ্যাড্রেস করে, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ এটা আর দিতে হবে না। সরাসরি আমরা কি করব? যেমন দেখো, দ্য ওল্ড ম্যান সেড, সান লিসেন টু মি। তাহলে এখানে ওল্ড ম্যান, এই সানটা কাকে ডেকেছে? ওল্ড ম্যান তার নিজের সন্তানকে ডেকেছে, তাই না? এই ক্ষেত্রে আমরা কি বলবো না, অ্যাড্রেসিং হিম অ্যাজ সান এটা বলা দরকার নেই। দ্য ওল্ড ম্যান টোল্ড হিজ সান টু লিসেন টু হিম। এখন এই ওল্ড ম্যানটা যদি ওই ছেলেটার বাবা, প্রকৃত বাবা না হয়,
তখন আমি বলতে পারি অ্যাড্রেসিং হিম অ্যাজ সান। যেমন তোমরা তোমরা কি আমার কন্যা, তোমরা কি আমার কন্যা, আমার মেয়ে, তোমরা কথা বলো না কেন? এই তোমরা আছো না নাই? স্যার আছে। তোমরা কি আমার মেয়ে? না, কিন্তু আমি তোমাদেরকে কন্যা বলে সম্বোধন করতে পারি, ডটার কাম হিয়ার। এখন যদি বললাম ডটার কাম হিয়ার, এখন তুমি কি বলতে পারবা দ্য টিচার টোল্ড হিজ ডটার, তাই না? এটা বলা যাবে না, কারণ ইউ আর নট মাই ডটার। দ্য টিচার অ্যাড্রেসিং হার অ্যাজ ডটার, দ্য টিচার সেড টু হার, এরকম কিছু বলতে পারি, বা টোল্ড হার, এরকম কিছু বলতে পারি। ক্লিয়ার? যদি নিজের কন্যা সন্তান হয়, যেমন হাসান সেড ফ্রেন্ডস লেটস গো অন অ্যান এক্সকারশন। হাসান তার নিজের বন্ধুদেরকে বলেছে, এখানে অ্যাড্রেসিং এর কোনো প্রয়োজন নেই। হাসান প্রপোজ টু হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো অন অ্যান এক্সকারশন। ওকে, ফ্রেজ বা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স কে পূর্ণাঙ্গ সেন্টেন্স আকারে লিখতে হবে। যদি ফ্রেজ আকারে থাকে তাহলে আমরা পূর্ণাঙ্গ, যেরকম বসরা সেড টু টুকটুক লুক এট দ্য বার্ড, টুকটুক সেড হাউ বিউটিফুল। দেখো এখানে হাউ বিউটিফুল, এটা আসলে একটা সেন্টেন্স আকারে না, এটা একটা ফ্রেজ আকারে আছে। তো আমরা এটাকে যখন ইনডাইরেক্টে রূপান্তরিত করব, দেখো দ্যাট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড। বসরা told টুকটুক to look at the bird. Tuk-tuk exclaimed with joy that it was a very beautiful, অথবা it was a very beautiful bird. এইভাবে আমরা দেখো it was ব্যবহার করেছি, very beautiful ব্যবহার করেছি, আমরা বলি নাই how beautiful, এটা বলা হয় নাই। Nisa said to Badhan, I will give you some money. Badhan said quick. এই কুইকটা কি? একটা ওয়ার্ড। তাহলে এটাকে আমরা যখন নেশন করব, Nesha told Badhan that she would give her some money. Badhan told her to give it to her quickly. এই যে দেখো পুরা এই কুইকটাকে কি করেছি? Told her to give it to her quickly. পুরো একটা সেন্টেন্সের রূপ ধারণ করেছে, পুরো একটা সেন্টেন্সের আকৃতি ধারণ করেছে। তাহলে কুইকটা আমরা কুইক ওরকমই রেখে দেই নি। বাই আল্লাহ, বাই গড, বাই জব ইত্যাদি থাকলে সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই গড, সোয়ারিং বাই জব ইত্যাদি হয়। যেমন দেখো বাই আল্লাহ he replied I will not leave this house. Swearing by Allah, he replied that he would not leave the house. By God, she replied I will not go to London. তাহলে কি হবে? Swearing by God, she replied that she would not go to London. তাহলে বাই আল্লাহ এগুলো থাকলে সোয়ারিং হয়। অতিরিক্ত অংশ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল যদি যুক্ত থাকে সেন্টেন্সের শুরুতে, তা একদম অপরিবর্তিত অবস্থায় সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হবে। যদি শেষে থাকে, তাই না, শেষে মাঝখানে যেখানেই থাকে, এটা শুরুতে হবে। যেমন দেখো আর ইউ ব্রাদার্স আট দ্য মিস্ট্রেস অফ দ্য হাউস টার্নিং টু দ্য ডার্ভিশেস। দেখো এটা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয় প্রেজেন্ট পার্টিসিপল, টু দ্য ডার্ভিশেস। তাহলে টার্নিং টু দ্য ডার্ভিশেস দা, এটা একদম প্রথমে চলে আসছে, দেখো সেন্টেন্সের শুরুতে বসেছে। এই জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে। ইউ আর হিউমারিস্ট, তাহলে সেট টু মি জাম্পিং ইনটু দ্য ক্যাব। এখন জাম্পিং ইনটু দ্য ক্যাব, এটা কি ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে আছে, এটাকে একদম শুরুতে নিয়ে বসায় দিব। কি করব? শুরুতে নিয়ে বসিয়ে দিব। দেখো জাম্পিং ইনটু আ ক্যাব, Valerie told me that I was a humorist. এটা ইউটিউবে আপলোড করে দেওয়া হবে, তোমরা ইউটিউব থেকে দেখে নিও। এটা চেঞ্জ দ্য ফলোইং ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। তুমি এটা ইয়ে করো, স্ক্রিনশট মারো, এটা এইচডব্লিউ তাড়াতাড়ি স্ক্রিনশট মারো। মেরেছো সবাই? আচ্ছা, আর কি আর দেব? আরেকটা দেব না, 2 নম্বর। এটা একটা স্ক্রিনশট মারো, দুইটা দাও, দুইটা করবা, ঠিক আছে? নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো?
ওকে থ্যাংক ইউ স্যার নিয়েছি। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো একটু লেখাপড়া একটু জোর দাও। দেখো প্রথম থাকলো 5 জন, এখন দেখি 3 জন, 2 জন আরো 2 জন না আরেকজন চলে স্যার গেছে। আমাদের প্রত্যেক ক্লাসে স্যার এরকম করে আসে, 3 জন 4 জন 5 জন 6 জন এরকম করে আসে স্যার। না আমার ক্লাসে তো বেশি আসতো, আজকে এত কম কেন আমার ক্লাসে? আমার স্যার কয়েকদিন ধরে স্যার এরকম করে আসতেছে। গত ক্লাসেও তো অনেক, আমার ক্লাসে 10-12 জন ছিল। সেটা ওই যে ওরা তো থাকে, নাদিয়া টাদিয়া ওরা তো থাকে, সবসময় থাকে। আজকে মনে হয় অন্য কোনো সমস্যা হয়েছে। একটু লেখাপড়া করো, খালি ক্লাসে আসলেই হবে না, ক্লাসে এসে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া একটু মনোযোগ দাও। বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।